আজ আমরা জানতে চলেছি বেতাল আসলে কে এবং রাজা বিক্রমাদিত্য কেন তাকে যোগীর কাছে নিয়ে যাওয়ার জন্য মরিয়া। বন্ধুরা শুনতে থাকুন, ভালো লাগবে আশা করি। জগ কাহিনী শুরু করল। ভোগবতী নামে একটি নগর ছিল। রাজার নাম ছিল চন্দ্রভানু। রাজার ছিল ভারী শিকারের শখ। তিনি প্রায় শিকারে বেরোতেন। একদিন রাজা দলবল নিয়ে যথারীতি বেরোলেন শিকারে। বনের মধ্যে হঠাৎ একটা সাধুকে দেখলেন। নিচের দিকে মাথা ও উপরের দিকে পা করে সেই সাধু ধ্যান করছেন। রাজা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন সাধুটি বহু বছর ধরে একা এভাবে সাধনা করছেন। রাজা রাজপ্রাসাদে ফিরলেন। রাজসভায় বসে তিনি ঘোষণা করলেন, যদি কেউ ওই সাধুকে রাজসভায় আনতে পারে তবে আমি তাকে অজস্র সোনার মুদ্রা বকশিশ দেব। সেই খবর নগরের চারদিকে ছড়িয়ে পড়ল। নগরের মধ্যে থাকত এক রূপসী নাচনেওয়ালি। নাচ দেখিয়ে পয়সা রোজগার করে সে তার সংসার চালাত। সারাদিন নগরের পথে পথে ঘুরে বেড়াতে হতো তাকে। তার কানেও সে কথা পৌঁছল। মনে মনে ভাবল, যে কোনো উপায়ে যদি সাধুকে ভুলিয়ে রাজার কাছে নিয়ে আসা যায় তবে তাকে আর নাচ দেখিয়ে পয়সা রোজগার করতে হবে না, অভাব যাবে ঘুচে। বাকি জীবনটা সুখে ও খুশিতে কাটাতে পারবে। নাচনেওয়ালি গেল রাজার কাছে। হাত জোড়ো করে বলল, মহারাজ, আপনি যদি আদেশ করেন তাহলে আমি সাধুকে বিয়ে করে সেই সাধুর ছেলের মা হতে পারি। তারপর সাধু ও ছেলেকে নিয়ে আমি আপনার কাছে আসতে পারি। রাজার অনুমতি পেয়ে নাচনেওয়ালি সাধুর কাছে গিয়ে হাজির হলো। দেখল সাধু মাথা নিচের দিকে ও পা উপরের দিকে তুলে একটা গাছের ডালে ঝুলে আছেন। তার শরীর একেবারে শীর্ণকায়, চামড়া সার। নাচনেওয়ালি ঠিক করল এখনই সাধুর তপস্যার ব্যাঘাত ঘটানো উচিত হবে না। তাই সে একটা ছোট্ট কুটির তৈরি করে থাকতে শুরু করল। তারপর রোজ সে পায়েস তৈরি করে সাধুর মুখে একটু একটু করে তুলে দিল। সাধু সেই পায়েস রোজ খেতে লাগলেন। ফলে সাধুর শরীরে বল এলো। দু চোখ মিলে তাকালো। তারপর একদিন সে নাচনেওয়ালির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? আর কেনই বা একাকে গভীর বনে এসেছ? নাচনেওয়ালি উত্তর দিল, আমি দেবকন্যা, মর্তে এসেছি বেড়াতে। বেড়াতে বেড়াতে একদিন এই গভীর বনে এসে পৌঁছে দেখলাম আপনাকে। আপনার তপস্যায় আমি অভিভূত, তাই ঠিক করলাম আপনার মতো সাধুর সেবা করে পুণ্য অর্জন করি। তুমি যাই হও না কেন, দেবকন্যা কিংবা মানবকন্যা, আমি তোমার সেবা ও মধুর ব্যবহারে ভারী খুশি হয়েছি। চলো, আমি তোমার কুটিরে যাব। নাচনেওয়ালি সাধুকে কুটিরে নিয়ে এলো। মন প্রাণ ঢেলে সাধুর সেবা করল। মোহ গ্রাস করল সাধুকে। নাচনেওয়ালির ছলনায় ভুলে তিনি তাকে বিয়ে করলেন। রীতিমতো সংসারী হয়ে গেলেন। 1 বছর পর তার একটি ছেলে হলো। বেশ কিছুদিন পর নাচনেওয়ালি সাধুকে বলল, এতদিন তো সংসার করলাম, বিষয় বাসনায় কাটালাম, চলুন এবার তীর্থযাত্রা করে দেহ মন পবিত্র করি। সাধু রাজি হলেন। ছেলেকে কাঁধে নিয়ে নাচনেওয়ালির সাথে তিনি তীর্থযাত্রায় বেরোলেন। নাচনেওয়ালি সাধুকে নিয়ে সোজা গিয়ে হাজির হলেন রাজার কাছে। রাজা তাকে চিনতে পারলেন। সভাসদরা রাজাকে বললেন, দেখুন মহারাজ, মেয়েটি কথা রেখেছে,
সাধুকে বিয়ে করে সংসারী করেছে, পিতা করেছে, ছেলে সমেত রাজসভায় হাজিরও হয়েছে। রাজা খুশি হয়ে নাচনেওয়ালিকে অনেক অর্থ দান করলেন। সাধুর মোহ কেটে গেল, তিনি সব বুঝতে পারলেন। তিনি নিজেই নিজেকে ভর্ৎসনা করলেন। রাজা চন্দ্রভানুর উপর খুব চটলেন। কপট দুরাচারী রাজার জন্যই তিনি তার অর্জিত কর্মফল হারিয়েছেন। তিনি কান থেকে ছেলেটিকে নামিয়ে মাটিতে রাখলেন। তারপর গভীর বনে গিয়ে আবার যোগ সাধনা শুরু করলেন। সেই যোগের বলেই তিনি রাজাকে হত্যা করলেন। যোগ তার কাহিনী এখানেই শেষ করলেন। তারপর বিক্রমাদিত্যকে বললেন, মহারাজ, আপনি, রাজা চন্দ্রভানু ও সেই যোগী এক নগরে, এক তিথিতে, এক গ্রহে আবির্ভূত হয়েছেন। আপনি রাজবংশে রাজা চন্দ্রভানু তেলির ঘরে আর যোগী কুমোরের ঘরে জন্ম নিয়েছেন। এই কুমোররূপী যোগী রাজা চন্দ্রভানুকে হত্যা করে তাকে বেতাল করে শ্মশানের একটি শিরীষ গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এখন আপনাকে হত্যার তাল খুঁজছে, তাহলেই তার মনের বাসনা পূর্ণ হবে। আপনি যদি সেই যোগীর হাত থেকে রেহাই পান, তবে বহুদিন রাজা হয়ে রাজ্য শাসন করতে পারবেন। সেই কথা বলে যক দেবরাজের কাছে ফিরে গেল। রাজা বিক্রমাদিত্য সেই সব কথা ভাবনা করতে করতে রাজপ্রাসাদে ঢুকলেন। গোটা রাজ্যে খুশির জোয়ার, প্রজাদের মুখে হাসি ফুটেছে। রাজা বিক্রমাদিত্য আবার রাজ্য শাসন করতে লাগলেন। বেশ কিছুদিন পরের কথা, একদিন রাজসভায় ধীরশীল নামে এক সাধু এলেন। রাজার সাথে নানা বিষয়ে আলোচনা করলেন। তারপর রাজার হাতে একটি ফল দিয়ে রাজাকে আশীর্বাদ করলেন। তারপর একসময় বিদায় নিলেন। রাজা বিক্রমাদিত্য ভাবনায় পড়লেন। তিনি ধারণা করলেন, যগ যে যোগীর কথা বলেছিলেন, এই মনে হয় সেই যোগী। না জেনে শুনে এই ফল খাওয়া উচিত হবে না, তাই সেই ফল রাজকোষে রেখে দিলেন। এরপর রোজ যোগী আসেন আর বিদায় নেওয়ার সময় একটি করে ফল রাজের হাতে দিয়ে আশীর্বাদ করেন। একদিনের কথা, রাজা বিক্রমাদিত্য রাজসভায় বসে আছেন সভাসদদের নিয়ে। হঠাৎ করেই সেই যোগী রাজসভায় ঢুকলেন। যথারীতি রাজার হাতে ফল দিয়ে আশীর্বাদ করলেন। সেদিন হঠাৎ রাজার হাত থেকে ফলটি মাটিতে পড়ে গেল। ফলটি থেকে এক অপূর্ব মণি বের হয়ে এলো। রাজা তো রীতিমতো অবাক। তিনি জিজ্ঞেস করলেন, আপনি এই দামি মণি সমেত ফল দিলেন কেন? যোগী বললেন, পুঁথিতে আছে, রাজা, গুরু, জ্যোতির্বিদ ও চিকিৎসকের কাছে খালি হাতে যেতে নেই। এই কারণেই আমি মণিসহ ফল নিয়ে আসি। কেবল আজকের ফলটিতেই নয়, আপনাকে যত ফল দিয়েছি তার প্রত্যেকটির মধ্যেই মণি আছে। রাজা কোষাগার থেকে ফল আনালেন। প্রতিটি ফল ভেঙে দেখলেন প্রত্যেকটির মধ্যেই একটি করে মণি আছে। রাজা অবাক হলেন। রাজসভায় মণিকারকে ডাকিয়ে আনলেন। আদেশ দিলেন, এই মণিগুলো যাচাই করে মণিগুলির আসল মূল্য ঠিক করে দাও। রাজার আদেশ মতো মণিকার সবকটি মণিকেই ভালোভাবে যাচাই করলেন। তারপর রাজাকে বললেন, মহারাজ, এই মণিগুলোর মূল্য নির্ধারণ করা কঠিন কাজ। এই সব মণি সচরাচর দেখা যায় না, এক কথায় অমূল্য। মণিকারের কথা শুনে রাজা ভারী খুশি হলেন। যোগীকে বললেন, আপনার মণিগুলির যা দাম, আমার সাম্রাজ্যের দাম তা হবে না। এইসব অমূল্য মণি আপনি কোথায় পেলেন, আর কেনই বা আমাকে দিলেন? মহারাজ,
আপনার কথার যে উত্তর আমি দেব তা সবার সামনে দেওয়া যাবে না। যদি অনুমতি করেন গোপনে গিয়ে বলি। রাজা যোগীকে নির্জন ঘরে নিয়ে গেলেন। যোগীর হাত ধরে বললেন, আপনার যা বলার বলুন। আমার যদি সাধ্যে কুলোয় তাহলে নিজের প্রাণ দিয়েও তা পালন করব। যোগী বললেন, মহারাজ, গোদাবরীর তীরে এক শ্মশানে আমি যোগ সাধনা করে আমার মনের বাসনা পূরণ করার সামর্থ্য অর্জন করব। আমার অনুরোধ, আপনি সে রাতে আমার আশ্রমে যাবেন, আমার পাশে থাকবেন। রাজা বললেন, আপনি কোনো ভাবনা করবেন না, আমি যথাসময়ে আপনার আশ্রমে গিয়ে হাজির হব। অমাবস্যার রাত। রাজা বিক্রমাদিত্য সেই আঁধার ঘন রাত্রিতে একখানা তলোয়ার হাতে একাই সেই যোগীর আশ্রমে হাজির হলেন। দেখলেন যোগী যোগাসনে বসে যোগ সাধনায় রত। তার চারদিকে ঘুরে বেড়ায় ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী। তাদের হাতে মরা মানুষের মাথার খুলি। রাজা ভয় পেলেন না, সাহস করে এগিয়ে এলেন। যোগীর একেবারে কাছে গিয়ে বললেন, আমি আপনার কথা রেখেছি, আদেশ করুন আমাকে কি করতে হবে। যোগী রাজাকে আশীর্বাদ করলেন, তারপর ইশারায় সামনের পাতা আসনে বসতে বললেন। রাজা বসলেন। বেশ কিছুটা সময় বয়ে গেল। রাজা বসেই রইলেন। যোগী চোখ খুললেন। রাজাকে বললেন, আপনার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। এখান থেকে প্রায় মাইল 3 দূরে একটা শ্মশান আছে। সেখানেই দেখবেন একটি শিরীষ গাছ আছে। সেই গাছের ডালে একটা মড়া ঝুলছে। আপনি সেই মড়াকে গাছ থেকে নামিয়ে কাঁধে করে আমার কাছে নিয়ে আসুন। যা আদেশ করেন। রাজা চলতে লাগলেন। যোগী পুনরায় বসলেন সাধনায়। অমাবস্যার রাত, ঘুটঘুটে আঁধার, তার ওপর শুরু হলো মুষলধারে বর্ষণ। চারদিকে ভূত প্রেতরা নাচছে, চেঁচামেচি করছে, তবু রাজার মনে ভয়ের লেশ মাত্র নেই। রাজা বিক্রমাদিত্য সব ভয় জয় করে পৌঁছলেন সঠিক জায়গায়। কি বিভৎস সেই জায়গা, কি ভয়ঙ্কর সব দৃশ্য! রাজা শিরীষ গাছটার কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ করেই আলোয় ঝলমল করে উঠল পুরো শিরীষ গাছটা। রাজা দেখলেন গাছের ডালে একটা মড়া ঝুলছে। নিচের দিকে মাথা, উপরের দিকে 2 পা। রাজা বিক্রমাদিত্য বুঝতে পারলেন জগ যে সাধুর কথা বলেছিলেন এ সেই। দেরি না করে রাজা তত্তরিয়ে শিরীষ গাছে উঠলেন। তলোয়ার বের করে মড়ার পায়ের দড়ি কাটলেন। মড়া বিকট আওয়াজ করে মাটিতে পড়ল। তারপর চিৎকার করে কাঁদতে শুরু করে দিল। রাজা গাছ থেকে নামলেন। জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার দশাই বা এমন হলো কেন? সে কথা শুনে মড়াটা খিলখিল করে হেসে উঠল। রাজা একেবারে দিশেহারা। সেই সুযোগে মড়াটি আবার গাছের ডালে গিয়ে আগের মতো ঝুলে পড়ল। রাজা ছাড়ার পাত্র নন। তিনি আবার গাছে উঠলেন, তলোয়ার দিয়ে দড়ি কাটলেন। যথারীতি মড়াটি মাটিতে পড়েই আবার কাঁদতে লাগল। গাছ থেকে নেমে রাজা মড়ার কাছে গিয়ে তার কাঁদার কারণ জানতে চাইলেন। রাজা মনে মনে ভাবলেন, জকের কাছে যে তেলির কথা তিনি শুনেছিলেন, এই সেই তেলি রাজা চন্দ্রভানু। আর যোগী হল সেই কুমোর যে যোগ সাধনায় সফল হয়ে সেই যোগবিদ্যার সাহায্যেই চন্দ্রভানুকে গাছে ঝুলিয়ে রেখেছে। রাজা বিক্রমাদিত্য মড়াটিকে নিয়ে চাদর দিয়ে মুড়িয়ে যোগীর কাছে চললেন। সবে কয়েক পা এগিয়েছেন,
বেতাল অর্থাৎ মরাটি বলে উঠল, কে তুমি? কোথায় ও কেন আমাকে নিয়ে চলেছ? রাজা বিক্রমাদিত্য বললেন, আমি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। এক যোগীর আদেশে তোমাকে তার আশ্রমে নিয়ে চলেছি। বেতাল বলে উঠল, মহারাজ, পুঁথিতে আছে কেবল বোকা ও অলসরাই মুখ বুজে পথ চলে। যাদের মেধা আছে, পেটে বিদ্যা আছে, তারাই ভালো কথা বলতে বলতে পথ চলে। তাই আমি কয়েকটা কাহিনী শোনাবো তোমাকে। কাহিনী শেষ হলে তোমার কাছ থেকে একটা উত্তর জানতে চাইব। যদি উত্তর সঠিক হয় তাহলে আমি আবার শিরীষ গাছে ফিরে যাব, আর যদি উত্তর ভুল হয় তবে তুমি বুক ফেটে মরবে। বিক্রমাদিত্য বেশ কিছুটা সময় নীরবে থাকলেন। তারপর কোনো উপায় খুঁজে না পেয়ে বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, তোমার কাহিনী শুরু করো। মড়াকে কাঁধে নিয়ে রাজা বিক্রমাদিত্য যোগীর আশ্রমের দিকে এগোলেন। বেতাল শুরু করল তার প্রথম কাহিনী।